বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে 18 জন নিহত হয়েছেন। রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় একটি বিমান বিধ্বস্ত হয়। বিমানটিতে 19 জন আরোহী ছিলেন। স্থানীয় সংবাদ মাধ্যম কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, সৌর্য এয়ারলাইন্সের বিমানটি কাঠমান্ডু থেকে পোখরার উদ্দেশ্যে উড্ডয়নের সময় দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় বিমানটিতে শুধু এয়ারলাইন্সের কারিগরি কর্মীরা ছিল। ক্রুর সহ বিমানটিতে 19 জন আরোহী ছিল বলে জানিয়েছেন ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র। এর মধ্যে 18 জনের মরদেহ উদ্ধার হয়েছে। পাইলটকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিভাবে এই দুর্ঘটনা ঘটল এ সংক্রান্ত আর কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। উড়োজাহাজ চলাচলের ক্ষেত্রে দুর্বল নিরাপত্তা ব্যবস্থার জন্য নেপালের ব্যাপক সমালোচনা আছে এভিয়েশন সেক্টরে। 2000 সাল থেকে নেপালে বিমান দুর্ঘটনায় প্রায় 350 জন মানুষ প্রাণ হারিয়েছেন। এসব নিয়েই কথা বলবো আজ। আমাদের সাথে আছেন এভিয়েশন বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন MK জাকির হাসান। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তরে। সুরিয়া এয়ারলাইন্সের ছোট বিমানটি উড্ডয়নের সময় রানওয়েতে স্কিড করলে বিমানটিতে আগুন লেগে যায় বলে আমরা জানতে পেরেছি। পাইলট ছাড়া আরোহী সবাই মারা যান। এই দুর্ঘটনাটি নিয়ে আপনার প্রাথমিক মন্তব্য জানতে চাই শুরুতেই। জি, ধন্যবাদ। আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, বেসিক্যালি আমি যতটুকু জানতে পেরেছি, এই বিমানটা অ্যাকচুয়ালি একটা সি চেকে যাচ্ছিল। সি চেক মানে এটা এয়ারক্রাফটের অনেকগুলো চেক হয়, এ চেক, সি চেক, ডি চেক, এগুলো। তো এই চেকটা একটা মেইনটেনেন্স চেক। এই চেকের পরে বাধ্যতামূলকভাবেই আবার একটা টেস্ট ফ্লাইট করতে হয়। তো এটা অনেক টেস্ট ফ্লাইট ছিল এবং টেক অফের যে রোল করছিল এই সময়ে এটা স্কিড করে রানওয়ের বাইরে চলে যায়। এবং যেটা মনে হচ্ছে স্কিড বিভিন্ন কারণে হতে পারে। স্কিড করাকে আমরা সাধারণত আমাদের ভাষায় বলি রানওয়ে এক্সকারশন। তো এক্সকারশনটা হতে পারে মেবি পাইলটের ভুলের কারণে, কিংবা কন্টামিনেটেড রানওয়ে হইলে হতে পারে, স্ট্রং ক্রস উইন্ড মানে ওয়েদার খারাপ হলে হতে পারে, কিংবা কোনো যদি আপনার টায়ার বাস্ট হয় সেখান থেকে টায়ার স্কিড করে ডানে চলে যেতে পারে। আর এই স্কিডের সাথে কিন্তু আমরা আগুনও দেখতে পাচ্ছি। তার মানে খুব সম্ভবত ওই উইং টিপটা রানওয়েতে লেগে গিয়েছিল এবং সেখান থেকে আগুনটা ধরে এবং এই আগুনের কারণেই এই ইনসিডেন্টটা আরো বেশি ব্যাপক হয় এবং এত বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এটা আমার বেসিক ধারণা, আমি আমার এতদিনের যে অভিজ্ঞতার আলোকে বলতে পারছি আর কি। 2018 সালে নেপালের এই ত্রিভুবন বিমানবন্দরেই বিধ্বস্ত হয়েছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান। এরপরেও ছোট বড় অনেক ধরনের দুর্ঘটনা ঘটেছে নেপালে। ওখানে বিমান যাত্রা এত অনিরাপদ হবার কারণ কি? আচ্ছা, এখানে আমি শুধুমাত্র নেপালকে কিন্তু আপনি দায়ী করবেন না। নেপালের রানওয়েটা মানে পৃথিবীর যতগুলো বিপদসংকুল রানওয়ে আছে তাদের মধ্যে অন্যতম একটা। সুতরাং এখানে যারা পাইলটরা ল্যান্ড করতে আসে তারা খুবই স্কিলড না হলে পরে কেউ এখানে অ্যালাউড না ল্যান্ড করার জন্য। সুতরাং সেদিক থেকে সমস্যা নাই, বিকজ ওটা অ্যালাউন্স পারফরমেন্স দেখেই তাদেরকে নিয়োগ করা হয়। কিন্তু এখানে যেটা বললাম যে বিমান দুর্ঘটনা কেন ঘটে, প্রথম কারণ হচ্ছে পাইলটের এরর থাকতে পারে, তারপরে এয়ারক্রাফট কন্ডিশনের কারণে হতে পারে, এটা পুয়ার মেইনটেনেন্সের কারণে বা বেশি এজেড এয়ারক্রাফট হতে পারে, তারপরে ওয়েদারের কারণে হতে পারে, এরপরে হতে পারে আপনার ধরেন এটিসি থেকে যদি রং গাইডেন্স দেওয়া হয় সেই ক্ষেত্রে হতে পারে, রানওয়ে এক্সকারশন যেটা একটু আগে বললাম এটার কারণে হতে পারে। আর যেটা ইনডাইরেক্ট ইফেক্ট হতে পারে, যেমন মনে করেন যে ফ্লাইট সেফটির প্রতি অনেক সময় আমাদের মনোযোগ কম থাকে, মেইনটেনেন্সের প্রতি মনোযোগ কম থাকে, এগুলোতে যদি কোনো প্রপার ভাবে সুপারভিশন না করা হয় সেই ক্ষেত্রে এটা একটা ইনডাইরেক্ট ইফেক্ট হতে পারে। তো এই কারণে আমি বলবো যে শুধুমাত্র নেপাল বলে না, এটা যে কোনো এয়ারফিল্ডে এই ঘটনা ঘটতে পারে। দিস আর দ্য রিজন, এই সমস্ত রিজনের কারণে যে কোনো এয়ারফিল্ডেই দুর্ঘটনা ঘটতে পারে। আপনি বলছিলেন স্কিলড পাইলটদের কথা, তবে আমরা যেটি দেখছি বিভিন্ন মাধ্যমে যে সাম্প্রতিক বছরগুলোয় নিরাপদ উড্ডয়ন মানদণ্ডে উন্নতি করতে চ্যালেঞ্জে আছে দেশটি, নেপালের কথা বলছি। তো শুধুমাত্র কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরই নয়, পোখরা এবং নকলা বিমানবন্দরেও একই ধরনের সমালোচনা আছে। ভৌগোলিক গঠনগত কারণ সহ তাদের পেশাগত দক্ষতা নিয়েও অনেক সময় প্রশ্ন উঠেছে। তো আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো কি এসব বিষয়ে কিছু করতে পারে? হ্যাঁ, এখানে আন্তর্জাতিক সংস্থা বলতে আয়াতা, নাইকাওয়ের যে রুলস রেগুলেশন গুলো দেওয়া আছে সেগুলোতে সম্পূর্ণভাবে ফ্লাইট সেফটিকে অগ্রাধিকার দেওয়া হয়।
সেগুলো মেনটেন করে তাদেরকে চলতে হবে। একটা খবর আমি জানতে পেরেছি যে ইউরোপিয়ান ইউনিয়নের যে এয়ারফিল্ড গুলো আছে সেগুলোতে রিসেন্টলি নেপালি কোনো এয়ারলাইন্সকে ল্যান্ডিং এর পারমিশন দেওয়া হচ্ছে না। তো এটা একটা হয়তো এই যে সমস্ত দুর্ঘটনার কারণেই হয়তো তারা এই ডিসিশনটা নিয়েছে। তবে আমি যেগুলো কারণ বললাম সেগুলো হচ্ছে মেইন কারণ এই সমস্ত ইনসিডেন্টসের। এগুলো যদি কাটায় উঠতে পারে কেউ, সেই ক্ষেত্রে দুর্ঘটনার সংখ্যা কমে আসবে। আরেকটা হচ্ছে যে নেপাল, একটা আমি বললাম যে নেপাল ওয়ান অফ দ্য মানে ক্রিটিক্যাল রানওয়ে। এই রানওয়েতে টেক অফ ল্যান্ডিং এ ইনসিডেন্ট যে হারে ঘটছে সেটা অ্যাকচুয়ালি নর্মাল এয়ারফিল্ডের সাথে তুলনা করলে চলবে না। সুতরাং এখানে নেপালকে ওইভাবে চিন্তা করতে হবে যে ওইভাবে পাইলটের ক্ষেত্রে একটা অব্লিগেশন চলে আসে, একটা ভীতি থাকতে পারে কিংবা একটা স্ট্রেসফুল সিচুয়েশন তৈরি হয়, তাদের জন্য একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন তৈরি হয় টেক অফ বা ল্যান্ডিং করার জন্য। আর আজকে যে ইনসিডেন্টসটা হয়েছে এইটা বেসিক্যালি পাইলট ফেলিওরও হতে পারে, এটা এমনকি আপনার যে ম্যাটেরিয়াল ফেলিওর হতে পারে, এটা মেইনটেন্যান্স ফেলিওর হতে পারে। সো এটা ইনভেস্টিগেশন উইল প্রুভ দ্যাট। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আজকে যুক্ত হবার জন্য এবং এ বিষয়ে আলোচনা করবার জন্য। এভিয়েশন বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন MK জাকির হাসানের সাথে কথা হচ্ছিল। দর্শক, এতক্ষণ নেপালের ত্রিভুবন দাস আন্তর্জাতিক বিমানবন্দরে আজ একটি বিমান দুর্ঘটনায় পতিত হয়েছে এবং সেখানে 18 জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে, এই প্রসঙ্গে আলোচনা হচ্ছিল এতক্ষণ।